ইনহিবিটর র্যামিপ্রিল রিভার্স করে, আর SGLT2 ইনহিবিটর এটাও প্রোটিনিউরিয়া কমায়, আর সিকেডি প্রোগ্রেশন ইনহিবিট করে। তো SGLT2 দেওয়ার একটা বেনিফিট হচ্ছে, এক হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট, ওটা প্রোগ্রেশন হল্ট করে, আর একটা হচ্ছে হার্ট ফেলিয়ার থাকলে সেটা ইমপ্রুভ করে। এবং দেখবা যেসব পেশেন্টের হাইপারটেনশন আছে এবং ISD আছে তাদের সবাইকেই কার্ডিওলজিস্টরা এখন ইম্পাগ্লিফ্লোজিন দিয়ে দিচ্ছে, কারণ ডায়াবেটিক পেশেন্টদের ইনভেরিয়েবলি তাদের ডায়াস্টলিক ডিসফাংশন থাকে। কি বললাম? ডায়াবেটিক পেশেন্টদের যখনই তার প্রিডায়াবেটিস থাকে তখনই তার ডায়াস্টলিক ডিসফাংশন থাকে। আমি তোমাদের একটা ছবি দেখাই। দেখতে পাচ্ছ? হ্যালো, यस স্যার, দেখতে পাচ্ছি স্যার। এই যে পেশেন্ট, তার 52 ইয়ার্স অফ এজ, একদম নতুন পেশেন্ট, যার ডায়াবেটিস ছিল না, আমার কাছে এসেছে রোজা রেখে আমার কাছে এসেছে। আমি বললাম তুমি এই ইফতারের সময় খালি পেটে ব্লাড গ্লুকোজ দিবা ইফতারের 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে, তাহলে ফাস্টিং ব্লাড গ্লুকোজ পেয়ে যাবা, যেহেতু গ্লুকোজ খেয়ে তুমি করতে পারছো না। আর তার সাথে হিমোগ্লোবিন A1C, তার প্রবলেম ছিল তার উইকনেস। তো আমি তাকে যেহেতু গ্লুকোজ খাওয়াই করতে পারছিলাম না সকালবেলা, এই জন্যে অ্যাকুরেট ফাস্টিং পাওয়ার জন্যে আমি তাকে বললাম তুমি আজকে সন্ধ্যায় ইফতারের 1 ঘন্টা আগে বার্ডেমে রক্ত দিবা। সে রক্ত দিল, ফাস্টিং আসছে 5.9, গ্লুকোজ খেলে হয়তো এটা 11+ হতো, 1+। হিমোগ্লোবিন A1C দেখো 6.6, কোলেস্টেরল HDL LDL ভালো আছে, কম বেশি, TGটা বেশি, HGPT ক্রিয়েটিনিন কিন্তু 1.1। এই ছেলেটার দেখো তার ইকোকার্ডিওগ্রাম করতে দিয়েছি। 1 নাম্বার বলছে নো রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি, গুড LV সিস্টোলিক ফাংশন, ডায়াস্টোলিক ডিসফাংশন। হ্যাঁ, ডায়াস্টোলিক ডিসফাংশনটা এই তোমার খুব কমন জিনিস, এবং কালার ফ্লো করে, ডপলার কালার ফ্লো করে তারা দেখেছে, স্টাডি শোজ ট্রিভিয়াল PR pulmonary regurgitation with reversal of EA ratio। তো ওরা
এটাকে বলে ডায়াস্টলিক ডিসফাংশন। দেখো, নো রিজিওনাল or global wall motion abnormality is seen. LV systolic function is good. আর all the valves are normal, এগুলো সব ভালো আছে। তাহলে এই যে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কার্ডিওলজি ও ইকো করেছে, এবং এই ডায়াস্টলিক ডিসফাংশনটা তোমার খুব কমন জিনিস। এই জন্য আমরা কি বললাম যে diastolic dysfunction is found even in a newly detected diabetic person. This is due to dysfunction. তোমরা শুনতে পাচ্ছ, this is due to dysfunction of myocardial calcium handling, both mitochondrial dysfunction and endoplasmic reticulum stress. Professor Pradeep Kumar, cardiologist, did the thesis during his MD course, proving a strong relation between the onset of prediabetes or diabetes and diastolic dysfunction. This correlation had previously been shown by numerous studies. PubMed research will yield those results. Insulin resistance at myocardial level. কোথায়? ইনসুলিন রেজিস্ট্যান্স কোন জায়গায়? মায়োকার্ডিয়াল লেভেলে। লিভারে না, ফ্যাটে না, স্কেলেটাল মাসেলে না। The insulin resistance at myocardial level, intra and intermyocellular triglycerides accumulation, intra and inter myocellular triglyceride accumulation, mitochondrial dysfunction and endoplasmic reticular stress lead to mishandling of intramyocardial calcium, lead to decreased diastolic relaxation of ventricle. তাহলে যে ক্যালসিয়ামটা হার্টের লেফট ভেন্ট্রিকলে কন্ট্রাকশন এবং কন্ট্রাকশনের জন্য দায়ী, সেই ক্যালসিয়াম যদি বাড়ে কন্ট্রাকশন বাড়বে, ক্যালসিয়াম কমে গেলে কন্ট্রাকশন কমবে, রিল্যাক্সেশন হবে। দেখা যায় যে এই ক্যালসিয়ামটা আর এই মায়োকার্ডিয়াল লেভেলে, ইন্ট্রামায়োকার্ডিয়াল লেভেলে কমে না। না কমার কারণে তার রিল্যাক্সেশন অ্যাবনর্মালিটি থেকে যায়, ডায়াস্টলিক রিল্যাক্সেশন অ্যাবনর্মালিটি, DRA। ডায়াস্টলিক রিল্যাক্সেশন অ্যাবনর্মালিটি মানে কি? কেউ কি বলতে পারবে? At the end of the diastole of left ventricle, the volume maximum of blood should be present, that if there is impairment, reduced or increased, this is called diastolic relaxation abnormality. যদি dilated cardiomyopathy থাকে, তাহলে diastolic at the end of diastole তুমি প্রচুর ভলিউম অফ ব্লাড পাবা লেফট ভেন্ট্রিকলে। আবার যখন পেশেন্টের সে ডায়াস্টলিক রিল্যাক্সেশনই হতে পারবে না, তখন তার at the end of diastole of left ventricle তার ব্লাড কম থাকবে। এখন বলো, at the end of diastole যদি লেফট ভেন্ট্রিকলে ব্লাড কম থাকে, তাহলে কি অসুবিধা? লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফেজে যদি ব্লাড ভলিউম কম থাকে, লেফট ভেন্ট্রিকল যদি রিল্যাক্সেশন পুরোপুরি করতে না পারে, তাহলে কি ক্ষতি হবে? করোনারি আর্টারি সার্কুলেশন কখন পায়? লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ফেজে না ডায়াস্টলিক ফেজে? ডায়াস্টলিক ফেজে। তাহলে এতক্ষণ লাগলো কেন বলতে?
তখন করোনারি সার্কুলেশন, ডায়াস্টোলিক রিল্যাক্সেশন অ্যাবনর্মালিটি থাকলে করোনারি সার্কুলেশন বাড়বে না কমবে? স্যার কমে যাবে। করোনারি সার্কুলেশন কমে গেলে মায়োকার্ডিয়াল লেভেলে অক্সিজেন কম থাকবে না বেশি থাকবে? কমে যাবে স্যার। কমে যাবে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হবে, ইনফাকশনের চান্স বেড়ে যাবে। তাহলে এই যে ডায়াস্টোলিক রিল্যাক্সেশন অ্যাবনর্মালিটি পাওয়া গেল এই ছেলেটার, মাত্র ডায়াবেটিস তো তুমি দেখতেই পাচ্ছ 6.6%। এখন বলো এইটার ডায়াগনোসিস কি হবে? এই ছেলেটার ফাস্টিং আর হিমোগ্লোবিন A1C দেখে তুমি ডায়াগনোসিস কি বলবে? তার ডায়াগনোসিস কি? তোমরা এই 3 নাম্বার চ্যাপ্টারটা পড়ো নাই ভালো করে? ব্লাড গ্লুকোজ লেভেল কত হলে নরমাল, কত হলে প্রি ডায়াবেটিস, কত হলে ডায়াবেটিস ভুলে গেছো? 3 নাম্বার চ্যাপ্টার পড়ো নাই? নবীন ভাই তো তোমাদের পড়িয়ে দিয়েছে, এগুলো পড়ো নাই না? এইটুকু, এটা যদি এখন না পারো, এই আর কয়টা ক্লাস বাকি এখন? আর কি পড়ানোর সময় আছে বলো? আমি যদি এগুলো এখন পড়াইতে যাই তাহলে আমি শেষ করতে পারবো পড়া? More than 6.5 diabetics. নরমাল কত? Less than 6.5. হিমোগ্লোবিন A1C না ফাস্টিং? Hemoglobin A1C sir. পুরো আয়াতের পুরাটা বলবা, অর্ধেক বলবা না। হিমোগ্লোবিন A1C less Yes than sir. Less than 6.5. 6.1 নরমাল, less than 6.1 নরমাল। Yes sir. 6.1 থেকে less than 6.5, 6.1 or more but less than 6.5 কি বলে? Pre-diabetes sir. প্রি ডায়াবেটিস বলে। খোলা সবাই বলো। খোলা হিমোগ্লোবিন A1C less than 6.1% is normal, 6.1 or more but less than 6.5% is pre-diabetes, but 6.5 or more is diabetes. Diagnosis of DM by hemoglobin A1C. Fasting blood glucose normal কত? less than 6.1. হ্যাঁ, Oh, sorry. বুঝতে পারছি না, জোরে বলো। ফাস্টিং ব্লাড সুগার নরমাল কত গ্লুকোজ? Sir, 3.5 to 6.1 millimole per liter. 3.5 to 6.1 millimole per liter. ফাস্টিং যদি 4 এর নিচে 3.9 হয় এটা নরমাল? Sir, less than 6.1 sir normal. পরে কিন্তু 4.0 এর নিচে কি নরমাল? 4.0 yes sir. Sir, আমরা তো স্যার 3.5 করছিলাম। কোথায়? এটা কি এডিএ বলছো না WHO বলছো? আমরা কোনটা প্রেসক্রাইব করি, কোনটা বলি? 3 নাম্বার চ্যাপ্টার থেকে বের করো তো ডায়াগনোসিস অফ ডিএম। ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেস দেন 6.1 নরমাল, আর 4 এর নিচে হাইপোগ্লাইসিমিয়া পড়ালাম না আমি? 4 এর নিচে হাইপোগ্লাইসিমিয়া মাইল্ড টু মডারেট, আর 2.5 এর নিচে Severe. সিভিয়ার। তাহলে 2.5 থেকে 3.9 পর্যন্ত মাইল্ড টু মডারেট সিমটম থাকবে। কোন ধরনের সিমটম থাকবে হাইপোগ্লাইসিমিয়ার? Sir, কোন ধরনের সিমটম থাকবে? confusion থাকে, তারপর স্যার vertigo, Chest tightness থাকে। ভাগ করছি না আমরা, অ্যাড্রেনার্জিক আর নিউরোগ্লাইকোপেনিক, তাই করছিলাম না? না কি কি Yes, বলেছিলাম? sir.
বলেছিলাম অটোনমিক এনার্জি মাইল্ড টু মডারেটে সিমটম গুলো ওয়ার্নিং সাইন সেগুলো কি হবে অ্যাড্রেনার্জি আর নিউরোগ্লাইকোপেনিক যখন লেস দেন 2.5 এখন আসো ফাস্টিং লেস দেন 6.1 নরমাল 6.12 less than 7.0 is IFG. 7.2 less than 11.1. বলবা 11.1. হ্যাঁ Less than 11.1. কি সেটা ফাস্টিং ব্লাড এটা গ্লুকোজ স্যার সরি স্যার ফাস্টিং ব্লাড গ্লুকোজে ফাস্টিং ব্লাড গ্লুকোজ স্যার ইয়েতে 7 এর উপরে ডায়াবেটিস হ্যাঁ 7 হ্যাঁ। হলে ডায়াবেটিস আর 11.1 বলে কোনো শব্দ নেই জি স্যার আছে No, তো sir. 7.0 or more is full diabetes. আবার বলি ফাস্টিং ব্লাড গ্লুকোজ বা প্লাজমা গ্লুকোজ less than 6.1 normal 6.1 or more but less than 7.0 less than 7.0 IFG 7 or more is DM. Towards after glucose Less than 7.8 is normal. less than 7.8 normal normal 7.8 to 11.2, 11.0 11.1. less than 11.0. 11.1 Yes. আবার বলো সবাই 7.8 to less than 11.1. 7.8 or more 7.8 or more but less More? than less than 11.1 11.1 is IGT. is impaired glucose tolerance. Impaired glucose tolerance. পুরোটা বলো impaired glucose tolerance. 11.1 or more Diabetic. diabetes mellitus. Plus 7.0 or more fasting or 2 hours after glucose 11.1 or more diabetes, hemoglobin A1C 6.5 or more diabetics. 6.5 or more diabetes okay. আর আর One, মন- two. আর ভুল হবে কখনো না স্যার আরো কখনো ভুল হবে এখন আসো ফাস্টিং পেলা 6.9 2 hours after glucose পেলা 11.1 diagnosis কি fasting 6.9 2 hours after glucose 11.1 But the IGT, sir. Impaired glucose tolerance. Sir, diabetes mellitus. IGT কে বললা Sir, আমি sir. কেন বললা Sir, 2 hours after fasting, sir, 11. এই মাত্র না বললাম 2 hours after আবার একটু- glucose 11.1 or more হচ্ছে DM Yes, sir. তাহলে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই Yes, sir. সেটা যেটা আপার সেটা আপার সেটা অ্যাকসেপ্ট করতে হবে হ্যাঁ ওকে এখন আসো ফাস্টিং 6.1 2 hours after glucose 7.7 ডায়াগনোসিস কি আবার বলি ফাস্টিং 6.1 2 hours after glucose 7.7 Sir, impaired fasting. Sir, impaired Sir, fasting, sir. impaired fasting glucose. Congratulations. Fasting blood glucose 5.9. 2 hours after glucose 7.8. 10.8, sir. IGT, sir. Impaired glucose tolerance. Sir, IGT. কি বললা আরেকজন লাস্টে ফাস্টিং 5.9 2 hours Yes. after glucose 7.8 The IGT, sir. IGT. Fasting 6.1 2 hours after glucose 7.8
IGT. প্রি ডায়াবেটিক্স বলতে হবে স্যার। সেটা তো প্রি ডায়াবেটিস বলতেই পারো। আইজিটি আইএফজি দুইটাই তো প্রি ডায়াবেটিস। জি স্যার। স্পেসিফিক্যালি কোনটা? IGT স্যার। IGT স্যার। আইএফজির পক্ষে কে কে আছো? স্যার 6 স্যার আইএফজির পক্ষে স্যার। তো এই ক্ষেত্রে ফাস্টিংটা বেশি 6.1 আইএফজির পক্ষে আর 7.8 IGT এর পক্ষে স্যার। কোন তুমি So, কোন 7 দলে? তুমি বিপদের দলে না আপদের দলে? স্যার IGT। কোন দলে? আপদের দলে না বিপদের দলে? এটা তো বিপদ। আগে সরায়া পরে হলো বয়ের শিকার। আইএফজি হলো 6.1 এর ফেভারে, বাট 7.8 হচ্ছে আইজিটি। তাহলে আইজিটি যদি হয় সেটা যেহেতু পরের লেভেল, আইএফজির পরের স্টেজ, সেজন্য আমরা বলি যে আপার লেভেলটাকে আমরা ডায়াগনোসিস হিসেবে ধরব। ফাস্টিং 7.0, 2 hour after glucose 7.9. Fasting 7.0, 2 hour after glucose 7.9. Diagnosis কি? স্যার ফাস্টিং এ কি বলছেন স্যার? 7.0 বলছে। তো এটা হচ্ছে IGT। IGT স্যার। তো বলে IGT বলো, হবে। তো IGT হবে IGT। IGT সাহস কম কেন? আইজিটি স্যার। হ্যাঁ, IGT হবে আইজিটি স্যার। স্যার ডায়াবেটিস স্যার। এই একটু আগে বললাম যে 7 হয়ে গেলে ওটা ডায়াবেটিস। 7.9, 11.0 এগুলো তো আইজিটি। তো কোনটা বেশি? পরের স্টেজ কোনটা? স্যার ফাস্টিং এ স্যার 7 হলো তো ফাস্টিং মোর দ্যান ডায়াবেটিস। ইকুয়াল টু 7 ইজ ডায়াবেটিস। তাহলে মনে রাখবা যে পরের স্টেজ আইএফজির পরে আইজিটি, আইজিটির পরে ডিএম, পরের স্টেজটা যেটাই ক্রাইটেরিয়া ফুলফিল করবে সেটাকে ডায়াগনোসিস হিসেবে ধরবে। ফাস্টিং ব্লাড গ্লুকোজ 7.1, 2 hour after glucose 11.2. ডায়াবেটিস। diabetic ডায়াবেটিক স্যার। Diabetes. Fasting 7.0, 2 hour after glucose 11.0. diabetic sir ডায়াবেটিস। Diabetes. কেউ আইজিটি নাই 11.0 তে? নো স্যার। আচ্ছা। আসো কেউ সাপোর্ট করো। তুই একজন আছে? নাই না? ওকে, যখনই 7.0 তখনই ডায়াবেটিস হয়ে গেছে। ফাস্টিং 7.0, 2 hour after glucose 7.7. ডায়াবেটিস। diabetic sir ভেরি গুড। ওকে, আর কোনোদিন ভুল হবে ডায়াগনোসিসে? না তো ইনশাআল্লাহ। আশা করি আর কখনো ভুল হবে না। আবার রিক্যাপিচুলেট করো। নরমাল ব্লাড গ্লুকোজ ফাস্টিং স্টেজে 6.1 এর নিচে, 2 hours ওর after উপরে 600। 2 hours after glucose 7.8 এর নিচে, 7.8 হিমোগ্লোবিন A1C 6.1% এর নিচে। আগে আমরা এদেরকে নরমাল গ্রুপে ফেলি। তারপরে ফাস্টিং দিয়ে যদি তুমি আসো আইএফজি তে ফেলো 6.1 to 7 less than 7.0. 6.9। less than 7.0. ওকে, লেস দেন শব্দটা যেন মিস না হয়, এবং এই এটা লেখার সময় পরীক্ষায় লেস দেন LESSTHAN এটাও লিখতে পারো, অথবা সাইনটাও দিতে পারো, চিহ্নটাও দিতে পারো। হ্যাঁ, তো এই হলো আইএফজি। আইজিটি 2 hours after 75 gram glucose 7.8 or more but less than 11.1. 11.1 is
IGT. Yeah. Towards after fasting 7.0 or more DM, 11.1 or more towards after glucose DM, 6.5 or more percent hemoglobin A1C DM. আর কোনো confusion? No, sir. Okay, very good. What are the typical symptoms of DM? এই পড়াগুলি যদি আগে থেকে ক্লিয়ার করা থাকে বলো, what are the typical symptoms of DM? What are the critical symptoms? Polyuria, polydipsia, polyphasia. Polyuria, polydipsia. Polyuria মানে কি? Excessive urination, মানে ঘন ঘন প্রস্রাব হবে। হয় নাই। অন্যজন বলো। Mixturation more than 300. এক্সাক্ট শব্দটা বলো যে পলিউরিয়া ডায়াবেটিসের স্যার ডেফিনিশন মানে অ্যাকচুয়ালি ইউরিনেশনের ভলিউমটা বেশি ছাড়াবো। Yeah. Increased frequency with normal or high volume. Frequency of micturition increased with normal or high volume. এখন যদি ইনক্রিজ বাড়লো আর একটু একটু করে ফোটায় ফোটায় পেশাব হইলো, সারাদিনে 1 গ্লাস পেশাব করলো, ওরে কি বলে? কি বলে? এত সুন্দর শব্দ। হ্যাঁ হ্যাঁ, ওই শব্দ ওইটার সংজ্ঞাটা কি? ইনক্রিজ ফ্রিকোয়েন্সি ঠিক আছে, কিন্তু স্ক্যান্টি ভলিউম অফ ইউরিন তাকে কি বলে? অলিগিউরিয়া। ভেরি গুড। আর পেশেন্টের নরমাল ভলিউম অফ ইউরিন কত? নরমাল ইউরিন ভলিউম কত? চব্বিশ ঘন্টা ইউরিন কতখানি হওয়ার কথা? less than 3 লিটার up to 2 liters. তোমার যদি নলেজ ট্রান্সপারেন্ট না হয়, তোমার স্যাররা যদি না পড়ায় থাকে, তাহলে এর উত্তর এরকম হবে। উত্তর হচ্ছে ইনটেক মাইনাস ইনসেন্সিবল লস। টোটাল ডেইলি ইনটেক মাইনাস ইনসেন্সিবল লস। তুমি 2 লিটার পানি খেলে তোমার যে ইনসেন্সিবল লস হচ্ছে সেইটুকু মাইনাস করলে বাকিটুকু ইউরিন দিয়ে যাবে, বাকিটুকু ফিল্ট্রেট করবে, জিএফ গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেট করবে। তাহলে ইনসেন্সিবল লস কত? সেটা হাঁচির সাথে পানি যায়, কাশির সাথে পানি যেতে পারে, সর্দির সাথে যেতে পারে, টয়লেটের সাথে যেতে পারে, ঘামের সাথে যেতে পারে, তাই না? সোয়েটিং যেটা হয়, খাবারের পরপর যে সোয়েটিংটা বেশি হয় খাবারের সময়, কি বলে? সব মিলিয়ে যে ইনসেন্সিবল লস, এই লসটুকু যদি তুমি মাইনাস করো, বাকিটুকু ইউরিনারি ভলিউম তোমার হওয়ার কথা নরমালি। সো তো আমাদের ইউরিন আউটপুট মানে ইউরিন প্রোডাকশন হওয়ার কথা টোটাল ফ্লুইড ইনটেক, এটা পানি হোক, ডালের পানি হোক, স্যুপ হোক, অ্যালকোহল হোক, যাই হোক, মাইনাস total insensible loss equals to
daily urine production. আমরা module 9 our batch is 37 objective স্ক্রিন দেখতে পাচ্ছ জি স্যার প্রথমে আমরা পড়ব objectives to discuss the basic principles of management of diabetes mellitus in the young population, to discuss the basic principles of management of diabetes mellitus in the older people, to discuss the basic principles of management of diabetes mellitus during pregnancy. DM in the young. সবাই খুব কনসেন্ট্রেট করো একটু তাড়াতাড়ি না পড়লে শেষ করতে পারবো না Diabetes mellitus in childhood and adolescence is most often type 1, but they have the chance of developing type 2 and other specific types of diabetes. Nowadays, type 2 DM is developing in the young at a very high rate. Diagnostic and management issues in this group of population is different from that of the adults. Type 1 DM in the young. Type 1 diabetes is growing by 3% per year in children and adolescents and by 5% per year among the preschool children. Of this type 1 diabetic children, the highest number of cases, 26%, live in Europe. তাহলে 26% ইউরোপে বাস করে টাইপ 1 ডায়াবেটিস Finland, Sweden, Denmark, Norway and the UK have highest incidence rates of type 1 diabetes in the children. Globally, there are close to 1,100,000 children under the age of 20 years and with type 1 diabetes. Every year, more than 132,000 children under the age of 20 years develop type 1 diabetes. এগুলো তোমার যে স্ট্যাটিস্টিক্স গুলো আছে না তোমরা খাতার মধ্যে একটু লিখে মুখস্থ করে ফেলবে রিটেন পরীক্ষার জন্য type 2 DM in the young. The type 2 diabetes mellitus in children is relatively less common than in adults, but nowadays it is being reported more frequently and is associated with rising rate of obesity among the children. Type 2 DM was once seen as a disease of adults. However, today this type of diabetes is growing at alarming rates in children and adolescents. In the USA, it is estimated that type 2 represents 8 to 45%. 8 to 45%, big range of new onset diabetes cases in children developing depending on geographic location. আমেরিকাতে এক এক স্টেটে এক এক রকমের সেভাবে দেখা যাচ্ছে যে 8 to 45% of new onset of diabetes cases in children developing on geographic location. Over a 20-year period, type 2 diabetes has doubled in children. গত 20 বছরে ডাবল হয়ে গেছে বাচ্চাদের in Japan, so that it is now more common than type 1 in the children. Type 2 diabetes in children is becoming a global public health issue with potentially serious outcomes. Type 2 diabetes mellitus affects children in both developed and developing countries. Over half of children with diabetes develop complications within 15 years.
15 বছরের মধ্যে কমপ্লিকেশন ডেভেলপ করে যাচ্ছে বাচ্চাগুলো। স্ক্রিনিং অফ ডায়াবেটিস ইন চিলড্রেন, whom to screen for diabetes among children, বাচ্চাদের কাদের কাদের তুমি ডায়াবেটিস পরীক্ষা করবে আছে কিনা জানার জন্য। all types of diabetes, children with symptoms of diabetes, type 1 না type 2 না other specific type, এই তিনটা বাচ্চাদের মধ্যে পাওয়া আছে কিনা চেক করবা, যাদেরই ডায়াবেটিসের সিমটম আছে ওই বাচ্চাদের। আর টাইপ 2 ডায়াবেটিস আছে কিনা সেটা বোঝার জন্য যেসব বাচ্চারা হাই রিস্ক আছে তাদের শুধুমাত্র টেস্ট করবা, সবার না, সবার টেস্ট করবা না, টাইপ 2 ডায়াবেটিস দেখার জন্য। সব ধরনের ডায়াবেটিস দেখার জন্য যাদের সিমটম আছে তাদেরই দেখবা, আর শুধু টাইপ 2 ডায়াবেটিস দেখার জন্য যাদের রিস্ক ফ্যাক্টর আছে ডায়াবেটিসে তাদের দেখবা। রিস্ক ফ্যাক্টর কি কি? নাম্বার 1 ওবেসিটি, নাম্বার 2 family history of DM type 2, mother was DM or GDM during the child's gestation, ethnic susceptibility, features of insulin resistance such as acanthosis nigricans, hypertension, dyslipidemia, polycystic ovary syndrome PCOS, and low birth weight LBW, leg before wicket। যদি তোমার এই রিস্ক ফ্যাক্টর গুলো বাচ্চাদের মধ্যে দেখো, কি কি আবার বলি। নাম্বার 1 সবাই খেয়াল করো, ইনসুলিন রেজিস্ট্যান্সের ফিচার কি কি। নাম্বার 1 অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, নাম্বার 2 হাইপারটেনশন, নাম্বার 3 ডিসলিপিডিমিয়া। তাহলে হাইপারটেনশন ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা ফিচার, dyslipidemia also a feature of insulin resistance বা metabolic syndrome এর একটা ফিচার। polycystic PCOS আর low birth weight যাদের থাকবে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আর্লি ডেভেলপ করে। লো বার্থ ওয়েট কখন ডেভেলপ করে, কখন পাওয়া যায় বলতে পারবা? লো বার্থ ওয়েট কখন পাওয়া যায়? স্যার কি কজ জানতে চাচ্ছেন স্যার? তো তোমরা বলতে পারছো না কেন লো বার্থ ওয়েট কখন পাওয়া যায়? স্যার কি কজ জানতে চাচ্ছেন? আমি লো বার্থ ওয়েট বেবি যেগুলো জন্ম নিয়েছে এই বেবিগুলো লো বার্থ ওয়েট হওয়ার কারণ কি? স্যার ইনফেকশনের কারণে হতে পারে স্যার। আর ইনফেকশন? মায়ের যদি জেস্টেশনাল পিরিয়ডে ইনফেকশন থাকে, যদি মায়ের আন্ডার নিউট্রিশন থাকে, যদি হেভিলি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তখন কি হবে? স্যার ডায়াবেটিসের কারণে স্যার বেবি বড় হয় স্যার। যদি ডায়াবেটিসের কারণে বড় হয় সেটার নাম হচ্ছে অর্গানোমেগালি।
বাচ্চাদের ওজন বেশি হয় যখন ডায়াবেটিসটা মাইল্ড টু মডারেট আনকন্ট্রোল থাকে। যদি সিভিয়ার আনকন্ট্রোল থাকে তখন কি হয়, বাচ্চাদের সেই পরিমাণ ইনসুলিন তো থাকে না, তখন গ্লুকোজকে ইউটিলাইজ করতে পারে না, এবং এই কারণে বাচ্চারা নর্মাল ওয়েট গেইন করে না। আচ্ছা, এই যে বাচ্চারা নর্মাল ওয়েট গেইন করে না, তাতে কি অসুবিধা? পরে বেশি বেশি খাইলো, মোটা হইলো, অসুবিধা কি হবে তাদের? আন্ডার ওয়েট, লো বার্থ ওয়েট বাচ্চারা পরবর্তীতে মোটা হয়ে গেলে কি হবে? স্যার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে স্যার। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা কারণই তো হলো লো এলপিজি ডাব্লিউ। হ্যাঁ, যখন লো বার্থ ওয়েট বেবি জন্ম নেয় তার কিন্তু অর্গানগুলো ফুললি ডেভেলপিং এবং ফাংশনিং থাকে না। বাচ্চার জন্ডিস থেকে শুরু করে ইনসুলিন কম তৈরি হতে থাকে। এবং কেন কম তৈরি হয় ইনসুলিন? কারণ প্যানক্রিয়াস ভালো মতো ডেভেলপ করে নাই, আন্ডারওয়েট বেবি, লিভার ভালো মতো ডেভেলপ করে না, তো সার্কুলেশন ভালো মতো হয় না, হার্ট ভালো মতো ডেভেলপ করে না, ব্রেইন ভালো মতো ডেভেলপ করে না। সো আন্ডারওয়েট বেবি গুলোর খুব অল্প বয়সে যখনই ওবিস হয়ে যায়, বেশি বেশি খাওয়া শুরু করে, মা যখন দেখে বাচ্চার ওজন মাত্র 1.8 কেজি জন্মের সময় প্রিম্যাচিওর ডেলিভার হয়েছে, অথবা ফুল টার্ম ডেলিভারি হয়েছে, তার ওজন হচ্ছে 2.5 কেজি, কি করে তারা ব্রেস্ট মিল্কের পাশাপাশি এক্সট্রা ফুড খাওয়ানো, এক্সট্রা মিল্ক দেওয়া শুরু করে। বিশেষ করে সুজি, তারপরে বিভিন্ন ধরনের তারা খাবার বাচ্চাদেরকে এক্সট্রা মিল্কের বাইরে 6 মাসে ব্রেস্ট মিল্কের বাইরে খাওয়াতে, তখন বাচ্চাগুলি ওয়েট গেইন করে। এরপরে পরবর্তীতে যখন উইন করে তখনও খাবারগুলি অনেক বেশি তো বাচ্চারা অল্প বয়সে চাইল্ডহুড ওবিসিটি ডেভেলপ করে। চাইল্ডহুড ওবিসিটি ডেভেলপ করলে এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আর্লি বা সিস্টার কে আছে ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে টাইপ 2। ওকে, some points on screening for DM in children. Diabetes in children usually presents with classical symptoms. Random blood glucose or fasting blood glucose are often sufficient to label them as diabetic. তাহলে গ্লুকোজ খাওয়াই করার দরকার নাই, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ অথবা র্যান্ডম প্লাজমা গ্লুকোজ দিয়েই আমরা ওদের ডায়াগনোসিস করতে, লেবেলিং করতে পারি যে তার ডায়াবেটিস আছে, যাদের ক্লাসিক্যাল সিম্পটম থাকে। OGTT should be avoided if possible because that may result in very high blood glucose level after oral glucose load. Children with obesity plus one or more risk factor. Children with obesity plus one or more risk factor একটু আগে দেখলাম ঠিকই, রিস্ক ফ্যাক্টর দেখলাম ঠিকই, অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, পিসিও, এলপিজি, এলবিডব্লিউ। তাহলেই আমরা বলতে পারি যে কোথায় children with obesity plus one or more risk factor should be screened at the age of 10 years or at onset of puberty. If normal, then once in every 3 years. যদি
10 বছর বা পিউবার্টাল এইজে প্রথম তুমি ডায়াগনোসিস করার জন্য টেস্ট করো। যদি পেশেন্টের ওবেসিটি থাকে এবং একটা বা তার বেশি সিমটম থাকে, রিস্ক ফ্যাক্টর থাকে, যদি তুমি নরমাল পাও তখন একে আর ডিস্টার্ব করার দরকার নেই, 3 বছর পরে আবার চেক করবা at the age of puberty, onset of puberty, অথবা 10 বছর বয়স। তাহলে 10 বছর বয়সটা মনে রাখবা, এই বয়সে একবার চেক করবা, অথবা তার পিউবার্টি যদি একটু আগে হয় বা যে কোনো যেটা আর্লিয়ার সেটা। In many tropical countries including Bangladesh, there is a substantial number of young lean diabetic cases with or without pancreatic calcification that are assigned as specific type of diabetes. Previously they were called malnutrition related diabetes mellitus or MDM. যাদের প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন আছে বা নাই এবং তারা লিন, তাদেরকে আদার স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিসের মধ্যে ফেলা হয় এবং বলা হয় তাদেরকে MRDM। Principles of diabetes management in childhood. Management of diabetes in children needs special skill in this field. 3 fundamental components of DM management in children are: number 1, drugs; number 2, diabetic education; number 3, medical nutrition therapy, MNT, and exercise. They do not differ much from those of adults. However, they mostly need insulin because they are either of type 1 DM or of other types with severe insulin deficiency. এরা টাইপ 2 না, এরা টাইপ 1 অথবা আদার স্পেসিফিক টাইপ যাদের সিভিয়ার ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে। টাইপ 1 এর তো ইনসুলিন ডেফিসিয়েন্সি আছেই, তাছাড়া যদি সে টাইপ 1 নাও হয় সে টাইপ 2 না, সে হচ্ছে আদার স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস উইথ সিভিয়ার ইনসুলিন deficiency. Targets of diabetes management. তাদের চিলড্রেনদের ফার্স্ট গ্লাইসেমিক টার্গেট, প্রি-মিল বা ফাস্টিং 5 to 8, পোস্ট-মিল 5 to 10, bedtime 6.7 to 10, হাইপোগ্লাইসিমিয়া হওয়া যাবে না, হিমোগ্লোবিন A1C টার্গেট less than 7.5%। তাহলে আবার বলো, খালি পেটে কত রাখবো? খালি পেটে কত রাখবো বলো? স্যার 5 to 8। 5 থেকে 8 এর মধ্যে। হ্যাঁ জি স্যার। প্রাইমারি বৃত্তি পরীক্ষা দেওয়া থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা দেওয়া পর্যন্ত 5 থেকে 8 এর মধ্যে আমরা প্রি-মিল বা ফাস্টিং রাখবো। লাঞ্চের আগে বা ডিনারের আগে বা ব্রেকফাস্টের আগে তার যেন ডায়াবেটিসটা 5 to 10 থাকে। আর পোস্ট-মিল প্রাইমারি থেকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া পর্যন্ত। আর শোয়ার সময় 6.7 to 10 থেকে ম্যাট্রিক পরীক্ষা। হাইপোগ্লাইসিমিয়া যেন না হয়। আর হিমোগ্লোবিন A1C নরমালি আমরা যেটা করতাম বলতাম সবার জন্য 7 এর নিচে, একে একটু বাড়ায় দিবা 7.5% এর নিচে। 7.5 or 7.0 স্যার? 7.5% এর নিচে। দেখো আমাদের বই 7.0 ছিল স্যার। বইয়ে 7.0%। আমারটার মধ্যে স্লাইডে তো 7.5% এর নিচে হিমোগ্লোবিন A1C।
বাচ্চাদের টার্গেট 7.5%, তোমারটায় স্যার বই 7.0 ছিল স্যার। 7.0%। কোথায়? বাচ্চাদের? আমাদের বই এটা স্যার আমাদের বইয়ে দেওয়া আছে 7.0। ও না, সেটা তো বাচ্চাদের না, এখানে স্লাইডে যেটা কারেক্টেড আপডেটেড ফর্ম, এই জানুয়ারি 2024 যেটা আপডেটেড হয়েছে, আগের বারও তাই ছিল। বাচ্চাদেরকে 7.5% এর নিচে রাখবো আমরা, বাচ্চাদেরকে, বড়দেরকে 7 এর নিচে। বাচ্চাদের বলতে স্যার কি স্যার বিলো 18? হ্যাঁ অবশ্যই অবশ্যই। স্যার এটা কি দুইটা ক্ষেত্রে, টাইপ 1 টাইপ 2 দুইটার ক্ষেত্রে স্যার? অবশ্যই অবশ্যই। less than 18 years of age children, জি স্যার। targets of type to growth and diabetic education. growth এর টার্গেট কি? within plus minus 2.5 standard deviation of growth chart আর DE diabetes education, diabetic education, teaching training and empowerment to take part in treatment such as SMBG, self-monitoring of blood glucose, and insulin administration. এই যে লিখেছে DE মানে ডায়াবেটিক এডুকেশন, এটা মনে হয় হবে ডায়াবেটিস এডুকেশন। আমি দেখবো না এটা কারেকশনটা। ডায়াবেটিক এডুকেশন, ডায়াবেটিক হচ্ছে যে পেশেন্টের ডায়াবেটিস আছে তাকে ডায়াবেটিক বলা হয়। এখন ডায়াবেটিস রিলেটেড চ্যাপ্টারকে যদি ডায়াবেটিক বলে তাহলে দেখতে হবে, দেখবো। ওকে, medical nutrition therapy and drugs treatment of DM in children. DM in children. 17. A meal plan is based on the individual's usual food intake, insulin therapy, exercise patterns, etc. Timing and amount of food will depend on type of insulin, physical activity. স্পোর্টসম্যান, বাচ্চারা স্পোর্টসম্যানও হয়, হ্যাঁ নাকি না? কোনো খেলাধুলা করে না, শুধু বাসায় বসে গেম খেলে আর মোবাইলে আর স্কুলে আসে যায়, পিটি প্যারেড করে না, ফাঁকি দেয়। লাইফস্টাইল অ্যান্ড রেজাল্টস অফ ব্লাড গ্লুকোজ মনিটরিং অ্যান্ড results of blood glucose monitoring আর তার লাইফস্টাইল কেমন। All children with diabetes should be referred to a dietitian for counseling at diagnosis of diabetes and also subsequently if they have problem with their diet adjustment. Age specific calorie calculating charts are available for measuring diet allowances. এটা ডায়েটিশিয়ানের কাছে পাঠিয়ে দিবে, বয়স অনুসারে, তার লাইফস্টাইল অনুসারে, তার এক্সারসাইজের উপরে, তার ইনসুলিন কোন ধরনের নিচ্ছে, 3 বেলা না 4 বেলা, তার উপরে তার ডায়েটারি অ্যালাউন্স এবং ডিস্ট্রিবিউশন। ডায়েটারি ডিস্ট্রিবিউশন, ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে, স্ন্যাক্স, মর্নিং মানে মিড মর্নিং, ইভিনিং, বেড টাইম, কোনটা কখন কতটুকু হবে, ওই বাচ্চাটার ডেইলি লাইফটা শুনে, হাঁটাচলা, ব্যায়াম, খেলাধুলা বুঝে তারপরে দেখতে হবে। ডায়াবেটিস drugs for DM in children on the basis of type and age. Type of DM, age, ব্র্যাকেটে age. Type of DM হচ্ছে type 1, any age, treatment insulin only. Type 2, age less than 10, insulin only.
Type 2, age 18, 10 to 18. Less than 10. Less than 10. 10 না. Less than 10. 10 হয়ে গেলে 18 বছর পর্যন্ত ইনসুলিন and or metformin. Insulin and or metformin. ইনসুলিনও দেওয়া যাবে, সাথে মেটফরমিনও দেওয়া যাবে। ইনসুলিন না লাগলে শুধু মেটফরমিন দেওয়া যাবে। কোনো কিছু না লাগলে কোনো কিছুই দেওয়া লাগবে না। টাইপ 2, 18 পর্যন্ত দেখলাম। 18-র উপরে দেখলাম কি ইনসুলিন and or metformin or other agents. or other agents. তাহলে আদার এজেন্ট আমরা কখন শুরু করব? ইনসুলিন মেটফরমিন ছাড়া আদার এজেন্ট কখন শুরু করব? after 18 years 18 বছর এর বেশি হতে হবে। 18 হলে হবে না। 18 হলে হবে না। 18 কমপ্লিট করার পরে দিতে পারবা। 18 কমপ্লিট করার পরে দিতে পারবা। Diabetes education for young diabetics. Diabetes education is fundamental in treatment of the young diabetics. Diabetes education, এই দেখো এটা diabetes education, not diabetic education. Diabetes education needs to be a continuous process and repeated for it to be effective. They are to be trained to develop skill in all aspects of diabetes, especially insulin injection technique, dietary practice, home monitoring of blood glucose, HMBG, etc. Providing emotional support is very important. Emotional support. আমরা মাত্র 12টা স্লাইড দেখলাম 52টার মধ্যে। Diabetes education according to age group. Infant and toddlers, infant এবং যারা হামাগুড়ি দেয়, they are totally dependent on parents and care providers for injections, food and monitoring. Advised to stop or minimize erratic eating and activities. আমরা বাচ্চাদের কি 5টা সি খেতে দেই? 5টা সি মানে কি? চিলড্রেনদেরকে বা কাউকে খেতে দেই? সবাই দেই, কিন্তু দেওয়া উচিত না। 5টা সি মানে কি? সি ফর বলো বাচ্চাদের ইরেটিক ইটিং সবচেয়ে বেশি কি কি? তোমরা রোগী দেখার সময় বাচ্চাদের বলো না যে এই 5টা সি খাওয়া যাবে না? সি ফর চিপস, টি ফর চকোলেটস, টি ফর কোল্ড ড্রিঙ্কস, সি ফর কি? চিকেন ফ্রাইজ। আরেকটা সি ফর কি গেল? চিপস, চিকেন ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, আর হলো চকোলেটস, চিউইং গাম। চিউইং গাম, এই কটা জিনিস বাচ্চাদের নিষেধ। আরো তো নিষেধ আছেই, এই 5টা সি তাদেরকে দিবা না। সো ইরেটিক ইটিং, education, educated on prevention, recognition and management
of acute complications, especially hypoglycemia, because it is very common complication in this age group. এই বাচ্চাদের তোমরা ডায়াবেটিস যেন না হয় সেটা তো চেষ্টা করবাই, আর হয়ে গেলে এদের যেন অ্যাকিউট কমপ্লিকেশন না হয়, অ্যাকিউট কমপ্লিকেশন যেন না হয় এটা যেন আমরা প্রিভেন্ট করতে পারি, সেগুলো বুঝতে পারি আর ট্রিটমেন্ট দিতে পারি। যে অ্যাকিউট কমপ্লিকেশন আমরা পড়েছি হাইপোগ্লাইসিমিয়া, কিটোঅ্যাসিডোসিস, তাই না, আর হংক। হাইপোগ্লাইসিমিয়া, তারপরে কিটোঅ্যাসিডোসিস আর হংক, এই তিনটা অ্যাকিউট কমপ্লিকেশন দেখেছি, শিখেছি। আর এগুলো যেন হতে না পারে সেগুলো আমরা প্রিভেন্ট করব, হলে রিকগনাইজ করব এবং হয়ে গেলে তার ম্যানেজমেন্ট করব। School going children taught education, insulin education and blood glucose monitoring, তাহলে ইনসুলিন ইনজেকশন নেওয়া শিখায় দাও, ব্লাড গ্লুকোজ মনিটরিং করার জন্য গ্লুকোমিটার দিয়ে টেস্ট শিখায় দাও, trained on recognition hypoglycemic symptoms and understanding self-management, taught to adapt school programs, school meals, exercise and sports. Teachers, school authorities should be involved. বাচ্চার যদি ডায়াবেটিস থাকে অবশ্যই স্কুলের হেডমাস্টার, ক্লাস টিচার, স্কুলের যে অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন, স্কুলের যে ডাক্তার এদেরকে অবশ্যই তোমার জানাতে হবে যে এই বাচ্চাটার ডায়াবেটিস আছে। The parents are advised on the gradual development of the child's independence. বাচ্চা যেন নিজেই আস্তে আস্তে সব ম্যানেজ করতে পারে, সেটা যেন সে শিখে নেয়। Adolescence, independent, responsible self-management appropriate to the level of maturity, তার বয়স অনুসারে, তার ম্যাচুরিটি অনুসারে তাকে শেখাতে হবে। and understanding should be promoted, সে যেন বুঝতে পারে, নিজেই নিজের কাজগুলো করতে পারে, সিমটমগুলি বুঝতে পারে, হাইপোগ্লাইসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া, ব্লাড গ্লুকোজ মাপতে পারে, ইনসুলিন নিতে পারে, ইনসুলিন ডায়াবেটিস বেড়ে গেলে বাড়াতে হবে, কমে গেলে কমাতে হবে, কোনো সময় হাইপোগ্লাইসিমিয়া হলে সাথে সাথে কোন খাবারটা খেতে হবে, গ্লুকোজ খাবে আর সেই সময়কার খাবার খাবে। Strategies to manage transition to adulthood and progressive handover of responsibility are to be developed. একটা বাচ্চা মেয়ে সে যখন অ্যাডাল্টহুড হচ্ছে তার অনেকগুলি কাজ থাকে, নতুন করে তার জানতে হয়, শিখতে হয়, মায়ের কাছে বোনের কাছ থেকে সে শিখে নেয়। Progressive handover of responsibility are to be developed. Sports and exercise of young diabetes. Children with type 1 diabetes with good blood glucose control can do all levels of exercise, including leisure activities, recreational sports, competitive professional performance. Exercise is more important for young type 2 diabetes, especially who are obese. The emphasis must be on adjusting the therapeutic regimen. The emphasis must be on adjusting the therapeutic regimen with the level of exercise and diet and avoiding hypoglycemia. লাইনটা খেয়াল করো, কোনো বাচ্চা অনেক দৌড়ায়, আবার কোনো বাচ্চা কোনো খেলাধুলাই করে না। এই যে টাইপ 2 ডায়াবেটিস ওবিস বাচ্চার মধ্যে কেউ কেউ অনেক দৌড়াদৌড়ি খেলাধুলা করে, আবার অনেকে অনেক বেশি খাবার দাবার খায়। এগুলো বুঝে শুনে তুমি তাদেরকে ওষুধটা দিবা এবং সেটা অ্যাডজাস্ট করার মতো জ্ঞান বুদ্ধি তাকে শিখিয়ে দিবা। Extra attention and support of parents, teachers, school attendants and trainers may be necessary. Sport and exercise according to age group.
এগুলো পড়ার সহজ জিনিস। হাইপারটেনশন অ্যাজ ডিসলিপিডিমিয়া ইন চিলড্রেন, বাচ্চাদের যদি প্রেসার এবং ডিসলিপিডিমিয়া ডেভেলপ করে। হাইপারটেনশন ইন দ্য ইয়াং উইথ ডিএম, hypertension in childhood is defined as systolic or diastolic blood pressure more than 95th percentile for age, sex, and height. Abnormal blood pressure is defined as systolic or diastolic blood pressure more than 90th but less than 95th. Treatment of high normal blood pressure is given through lifestyle measures. If target blood pressure is not reached within 3 to 6 months, pharmacological treatment should be initiated. Drug treatment should be started as soon as hypertension is confirmed. ACE inhibitors is the preferred agent. The goal of treatment is the blood pressure consistently less than 90th percentile. Dyslipidemia in the young with diabetes. A fasting lipid profile should be performed in children aged more than 10 or more as soon after diagnosis of DM, after diabetes control. If বয়স যদি 10 বা তার বেশি হয় এবং ডায়াবেটিসটা যখন কন্ট্রোলে আসে, তখন তুমি অবশ্যই একটা লিপিড প্রোফাইল করবা। If lipid profile is abnormal, annual monitoring is advised. Not if lipid is abnormal, annual monitoring is advised. যদি বেশি পাওয়া যায় পরের বছরই এটা আবার চেক করতে হবে। If in accepted limit, LDL একশোর নিচে, 3 to 5 yearly monitoring is recommended. Initial therapy should include blood glucose control and MNT. After the age of 10 years, statin is recommended in patients who do not reach target with lifestyle changes. The goal of therapy is an LDL less than 100. কি বললো? আমরা প্রথমে চেষ্টা করব বয়স যখন 10 বা তার বেশি হয়ে গেল এবং ডায়াবেটিস ধরা পড়লো, ডায়াবেটিস কন্ট্রোল করার পরে একটা লিপিড প্রোফাইল খালি পেটে করা সকালবেলা। যদি লিপিডটা অ্যাবনর্মাল থাকে প্রতি বছর চেক করা, আর যদি সেটা 100-র নিচে থাকে তাহলে অ্যাকসেপ্টেবল, এবং 3 থেকে 5 বছর পর পর তখন দেখব। তাহলে এটা হলো নরমাল। নরমাল হলে 3 থেকে 5 বছর পর পর, আর অ্যাবনর্মাল হলে কবে কখন দেখব? যদি লিপিড প্রোফাইল ফাস্টিং অ্যাবনর্মাল আসলে কখন তার লিপিড প্রোফাইল করব? রিয়ালি ইয়ারলি। আর নরমাল আসলে 3 to 5 ইয়ারলি। DM in older people, বয়স্ক মানুষের diabetes. The definition of old age is arbitrary. 60 years may be taken as beginning of old age. People over 60 years of age form about 15% of the total population globally. Among total diabetics of the world, 60-year group constitutes about 35%, and among total population over 65 years of age, 25% are diabetic. তাহলে কি বললো? সারা দুনিয়াতে 60 বছর বা তার বেশি বয়স যাদের, তাদের 35%-এরই ডায়াবেটিস আছে। বুঝতে পারছো? যত ডায়াবেটিক গ্রুপ আছে সারা দুনিয়াতে যত ডায়াবেটিস রোগী আছে,
তার 35% ডায়াবেটিক রোগীরই বয়স 60 থেকে বা তার বেশি, 60 বা তার বেশি। আবার বলি, সারা দুনিয়াতে যত ডায়াবেটিস রোগী আছে তার 35 জন 100-তে বয়স 60 বা তার বেশি। আর সারা দুনিয়াতে যত মানুষ আছে আশরাফুল মাখলুকাত, 65 বছরের বেশি যাদের বয়স, তাদের ডায়াবেটিস আছে 25%। 65-র উপরে বয়স হয়ে গেলে তুমি 25% এই লোকগুলোর ডায়াবেটিক পাবা। 65 বছর এর উপরের লোকগুলোর ডায়াবেটিস মাপলে 25 জনেরই 100 জনের মধ্যে পাবা ডায়াবেটিস। তো আমরা কি শিখলাম? সারা দুনিয়াতে যত ডায়াবেটিক রোগী আছে বয়স 60-এর বেশি যাদের, 35% রোগী তারা, 35% রোগী তারা। আর সারা দুনিয়াতে যত মানুষ আছে তাদের 65 বছর বয়স যাদের, তাদের মধ্যে আবার 25%-এরই ডায়াবেটিস। So they are putting a great impact on general as well as in diabetic population. Health status of older people, যারা বেশি লাইফ এক্সপেক্টেন্সি বেশি, যাদের হেলথ অ্যাপারেন্টলি গুড। যাদের লাইফ এক্সপেক্টেন্সি ইমিডিয়েট তারা কারা? যাদের হেলথ ইন্টারমিডিয়েট। আর পুয়ার হেলথের রোগীদের লাইফ এক্সপেক্টেন্সি অনেক কম। ফিজিক্যাল মেন্টাল ফিটনেস তো সেরকম ভাবে, ইন্ডিপেন্ডেন্সও সেরকম ভাবে। এখন আমরা হেলথ স্ট্যাটাসটা তুমি হেলথটা যে অ্যাপারেন্টলি গুড সেটা বোঝার জন্য তুমি বের করবা যাদের ফিজিক্যাল এক্সারসাইজ করার ক্যাপাসিটি আছে, যাদের হাঁটার অভ্যাস আছে, তাদেরকে অ্যাপারেন্টলি গুড হেলথ বলবা। এই যে তুমি দেখো ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস যাদের আছে তাদেরও অ্যাপারেন্টলি গুড হেলথ বলছি। যারা নিজেরা নিজের কাজ করতে পারে, উজু করতে পারে, নামাজ পড়তে পারে, আরেকজন উজু করায় দেওয়া লাগে না, আরেকজন ধরে ধরে মসজিদে নেওয়া লাগে না, দে আর অ্যাপারেন্টলি গুড হেলথ। ম্যানেজমেন্ট এইসব রোগীদের ম্যানেজমেন্টটা একটু টাইট রাখবা, কারণ তাদের লাইফ এক্সপেক্টেন্সি তো একটু বেশি। যাদের ইন্টারমিডিয়েট তাদের ইন্টারমিডিয়েটলি, যাদের পুয়ার হেলথ তাদের রিল্যাক্স করে দাও। যাদের ম্যালিগনেন্সি, ক্যান্সার সেকেন্ডারি স্টেজে আছে, তারপরে তোমার মেটাস্ট্যাসিস হয়ে গেছে, তাদেরকে তুমি পুয়ার হেলথের রোগী হিসেবে ধরবা। তাদের লাইফ এক্সপেক্টেন্সি কম, ফিজিক্যাল মেন্টাল ফিটনেস কম, ইন্ডিপেন্ডেন্স নেই, ম্যানেজমেন্টও রিল্যাক্স করবা। তারা যতটুকু খেতে চায় খেতে দাও, এদের ব্লাড গ্লুকোজ অত কন্ট্রোল করার দরকার নাই। ওকে। For diagnosis of DM, all general recommendations apply for those in good health. Those with intermediate or poor health, testing should be done when clinically indicated. প্রয়োজন না পড়লে তাদেরকে বেশি বাসা থেকে বের করে নিয়ে ল্যাবরেটরিতে বসিয়ে রাখা ঘন্টার পর ঘন্টা is unnecessary. By simpler procedure, tandem plasma glucose, fasting plasma glucose বা হিমোগ্লোবিন A1C করে তাদের করো। তাদেরকে খালি পেট নাস্তার 2 ঘন্টা পর হিমোগ্লোবিন A1C, লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন এগুলো বারবার ঘন ঘন 3 মাস পর পর করার কোনো দরকার নেই। Management of diabetes mellitus in older people depend on their health status
determined by life expectancy, physical and mental fitness, and independence. এগুলোর উপরে নির্ভর করে তাদের হেলথের স্ট্যাটাস, যেটা তুমি জানতে চেয়েছো। ম্যানেজমেন্ট অফ ডিএম ইন ওল্ড পিপল ডিপেন্ডস অন দেয়ার হেলথ স্ট্যাটাস ডিটারমাইন্ড বাই, যেটা হেলথ স্ট্যাটাসটা তুমি কেমনে বুঝলা? ভালো যে জানতে চাইলা তার গুড হেলথ কিনা, অ্যাপারেন্টলি সেটা বুঝবো কেমনে? একটু আগে আমি বললাম যেটা, সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, physical and mental fitness, and independence. In treatment, goals are set according to their health status. Health status যদি গুড হয়, প্রিমিল রাখবা 7.2, হিমোগ্লোবিন A1C রাখবা 7.5% এর নিচে। আর যাদের ইন্টারমিডিয়েট তাদের 8.3, আর হিমোগ্লোবিন A1C 8.0 এর নিচে। আর যারা পুয়ার তাদের ব্লাড গ্লুকোজ লেভেল খালি পেটে 10, আর 3 মাসের গড় হিমোগ্লোবিন A1C 8.5%। এটাকে টার্গেট করে তুমি চিকিৎসা দাও, কড়াকড়ি করো না। কড়াকড়ি করবা খালি পেটে 7-এর নিচে না রেখে 7.2 নিচে রাখবে হলো গুড হেলথের। হিমোগ্লোবিন A1C 7.0% এর জায়গায় 7.5% এর নিচে রাখবে, কারণ তাদের বয়স তো 60-এর উপরে। হ্যাঁ, contribution of postprandial blood glucose at all hemoglobin A1C level is higher compared to fasting blood glucose in older people. কি কথা কইলো? কি বললো বলো তো? আমারে বুঝায় বলো একজন, এই লাইনটার মানে কি? কন্ট্রিবিউশন অফ পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ at all hemoglobin A1C level, এই যে তিনটা হিমোগ্লোবিন A1C লেভেল দেখলাম 7.5, 8, 8.5, is higher compared to fasting blood glucose in older people. আমারে বুঝাও। তাড়াতাড়ি বলো। একটু বুঝে দিবেন এটা। হিমোগ্লোবিন A1C বাড়ে ফাস্টিং ব্লাড গ্লুকোজ বাড়লে, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ বাড়লে, প্রিমিল পোস্টমিল সব করে। হিমোগ্লোবিন A1C খুব বেশি যদি পাও, তবে জেনে রাখবা ফাস্টিং ব্লাড গ্লুকোজ অনেক অনেক বেশি, এবং ক্রনিক্যালি তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ অনেক অনেক বেশি। আর হিমোগ্লোবিন A1C কন্ট্রোলে নাই কিন্তু বেশি, সেটাতে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ তার বেশি, ফাস্টিং ব্লাড গ্লুকোজ তার মোটামুটি কন্ট্রোল। তাহলে আমরা শিখলাম হিমোগ্লোবিন A1C যখন 10-এর উপরে চলে যাবে, তখন বেশি দায়ী ফাস্টিং ব্লাড গ্লুকোজ বেশি, সে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ বেশি সেটা সে না। আর হিমোগ্লোবিন A1C 7-এর উপরে কিন্তু 10-এর নিচে কিন্তু কন্ট্রোলে নাই, এই লেভেলটার সাথে রিলেটেড হচ্ছে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ বেশি, ফাস্টিং মোটামুটি কন্ট্রোলে থাকে। বয়স্ক রোগীদের ক্ষেত্রে পরেরবারের জিনিসটা মোর অ্যাপ্লিকেবল। তাদের হিমোগ্লোবিন A1C 7.5, 8 বা 8.5-এর নিচে এইরকম লেভেলে রাখতে গেলে তোমাকে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজটা বেশি কন্ট্রোল করতে হবে। আমি তোমাদেরকে কি সহজে বোঝাতে পেরেছি? এই বয়স্ক মানুষদের খাওয়ার প্রতি
কিন্তু অ্যাফিনিটি থাকে এবং তারা বললে পরে আমরা না করতে পারি না। একটু খেজুর খাবে 2 পিস, আঙ্গুর খাবে, মালটা খাবে, মালটা শরবত খাবে, একটু লেবু দিয়ে চিনি মিশাই দিতে বলবে, ইফতারের পরে 1 কাপ চা খেতে চাইবে চিনি দুধ দিয়ে। এদের আবদার থাকবে, এদের পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজটা বেশি থাকে। এই জন্যই তাদের টার্গেট অফ হিমোগ্লোবিন A1C অ্যাচিভ করা কঠিন। তাহলে কে বেশি মানে কি স্যার, কে বেশি মানে এইচবিএসিটা বাড়ার জন্য কি স্যার তাহলে পোস্টপ্রান্ডালটা দায়ী মানে কন্ট্রিবিউট করতে কন্ট্রিবিউট বেশি করে। ওদের ওদের রাতে সারা রাত্র ডায়াবেটিস বেশি থাকে না, ভোরের দিকে তাদের ব্লাড গ্লুকোজ কমে যায়, কিন্তু পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ বেশি থাকে। এখন এটা প্যাথোফিজিওলজি আমাদের বলো, প্যাথোফিজিওলজি বুঝাই দাও কেন পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ বেশি থাকে এই বয়স্ক রোগীগুলো। আল্লাহু আকবার। এদের ইনসুলিন রেজিস্ট্যান্স ফুড হ্যাবিটটা স্যার না, এদের ফুড হ্যাবিটের জন্য না, এদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেশি থাকে, অনেক অনেক বেশি থাকে। যার জন্য হয় কি, আবার খাইলা কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ হইল, সেই গ্লুকোজটা অ্যাবজর্ব হওয়ার পর সার্কুলেশনে যাওয়ার পর বিটা সেলকে স্টিমুলেট করবে, করার পরে যে পরিমাণ ইনসুলিন সার্জ হওয়ার কথা সেই পরিমাণ ইনসুলিন সার্জ হয় না, ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি। আর যে পরিমাণ ইনসুলিন, যে পরিমাণ গ্লুকোজকে সেলের মধ্যে ঢুকাই দেওয়ার কথা সেই পরিমাণ ঢুকাইতে পারে না। এই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, বেশি থাকে। ইনসুলিনের কার্যকারিতাটা কম থাকে, প্যানক্রিয়াস থেকেও ইনসুলিন সিক্রেশন কম থাকে, খাবারের পরপর গ্লুকোজ স্টিমুলেট করে সেই পরিমাণ ইনসুলিন সিক্রেট করতে পারে না। আর সিক্রেশন যতটুকু ইনসুলিন হয় তত মিলিমোল খাবার গ্লুকোজ সে ঢুকাইতে পারে না সেলের ভিতরে এনার্জি প্রোডাকশনের জন্য। এই জন্য বয়স্ক রোগীদের তোমার পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজটা বেশি থাকে, এরাই হিমোগ্লোবিন A1C বাড়ায় দেয়। আবার সারা রাত্র না খেয়ে থাকে, সকালবেলা এদের ব্লাড গ্লুকোজ আস্তে আস্তে কমতে থাকে এবং ফাস্টিং ব্লাড গ্লুকোজ কম থাকে, যার জন্য হিমোগ্লোবিন A1C তাতে খুব বেশি তুমি পাইবা না, ওই 10-এর নিচে থাকবে, 8.5, 9, 9.5 এরকমই থাকবে। পোস্টপ্রান্ডিয়াল কম্পোনেন্ট, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজের কম্পোনেন্ট তাদের বেশি থাকার কারণে। Points to consider for medical nutrition therapy. Swallowing or eating difficulties may be present. Adequate fluid is to be ensured to avoid dehydration. Malnutrition or weight loss should be taken care. Tube feeding or parenteral nutrition may be needed in some patients. Points to be considered for physical activity. বয়স্ক মানুষের start low, go slow. Applicable, points to be considered for physical activity. Older people are encouraged to be active as condition allows. রিটায়ার করার পরপরই যেন সে কোনো না কোনো চাকরিতে ঢুকে যায়। Older people are encouraged to be active as condition allows, from regular exercise to simple home-based mobility. বাসায় যেন হাঁটাচলা করে আর রেগুলার যেন বাইরে হাঁটতে বের হয়।
রিস্ক অ্যাসেসমেন্ট শুড বি ডান বিফোর রিকমেন্ডিং অ্যাক্টিভিটি। তুমি কোন ধরনের ব্যায়াম করতে বলছো, কত দূর হাঁটতে বলছো, তার আগে তুমি বুঝে নিবা তার অস্টিওপোরোসিস আছে কিনা। রিস্ক of injury with fall and hypoglycemia is to be considered. Physiotherapy may be needed for some diabetes. Drug treatment of diabetes mellitus in older people. Start low, go slow. ওষুধ যেটাই শুরু করবা লো ডোজে শুরু করবা এবং তাড়াতাড়ি ওষুধ বাড়াবা না, সময় দিবা। ওষুধ বাড়ানোর জন্য তাদেরকে সময় দিবা। Agents which preferentially lower postprandial blood glucose may be more effective in achieving glycemic goals without increasing the risk of fasting hypoglycemia. আরে আমরা তো এতক্ষণ পড়লাম যে বয়স্ক রোগীদের হিমোগ্লোবিন A1C বাড়ার পিছনে দায়ী পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ। এই জন্য পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ কমায় এমন ওষুধ আমরা বেশি প্রিফার করব, আর ফাস্টিং ব্লাড গ্লুকোজ বেশি কমায় এমন ওষুধ আমরা প্রিফার করব না, কারণ হাইপোগ্লাইসেমিয়ার চান্স থাকে। সোয়ালোইং ডিফিকাল্ট, আবার একটু বলবেন স্যার? ওই যে বয়স্ক রোগীদের হিমোগ্লোবিন A1C বেশি থাকে কারণ পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ এর কন্ট্রিবিউশন বেশি থাকে। ফাস্টিং ব্লাড গ্লুকোজের কন্ট্রিবিউশনের চেয়ে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজের কন্ট্রিবিউশন বেশি থাকে। এই জন্য তুমি যদি টার্গেট হিমোগ্লোবিন A1C 7.5 নিচে নামাইতে চাও, তাহলে তারে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ কমানোর জন্য যে ওষুধগুলি দিলে ভালো হয় সেই ওষুধগুলো এই বয়স্ক রোগীদেরকে দিবা। আর ফাস্টিং ব্লাড গ্লুকোজ কমায় এই ওষুধগুলো কম লিখবা, কারণ ফাস্টিং ব্লাড গ্লুকোজ কিন্তু তার হিমোগ্লোবিন A1C দায়ী না, বাড়ার জন্য দায়ী না। বাড়ার জন্য দায়ী কে? পিপিজি। তাহলে রাতের বেলা বেশি হাই ডোজে বা অ্যাক্টিভ কোনো ইনগ্রেডিয়েন্ট দিবা না যেটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ কমায় ফেলে তাকে নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া বানিয়ে অজ্ঞান করে দেয়। তারপরে গ্লুকাগন এসে তারপরে তার ব্লাড গ্লুকোজ বাড়ায় দেয়। তাতে তুমি বুঝতে পারবে না আসলে রোগীটা রাতের বেলা ঘুমের মধ্যে হাইপোথিক গিয়েছে। জেল এক্সেস সেই বলতে পারবে না, এই টাইপের কোনো নাম আমি শুনি নাই। হাইপোগ্লাইসেমিয়ার পরে গ্লুকাগনের ইফেক্টে যখন হেপাটিক গ্লুকোজ আউট। কালকে আপনি আসলে এটা কে লিখছে আমি বলতে পারবো না, যিনি লিখছে। আমি তো এই নামের ওষুধ আমি এখনো শুনি নাই, বুঝতে পারছেন? যে লিখছে উনি বলতে পারবেন উনি আসলে কি লিখতে চাইছেন। হ্যাঁ, কালকে তো আপনি আসলেন আমার কাছে, আমি খুঁজেও আমি পাই নাই। হ্যাঁ, আপনি যে লিখছে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে একটু বল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না, ওইটা যেটা দেখছি এটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওই যে মাঝখানে আসলে কি লিখতে চাইছে আমি এটা বুঝি না। হাসান জুলকার 9 না? এটা 10 দিন কমপ্লিট করছিলেন? এইটা কয়দিন খাইছিলেন? এটা কয়দিন খাইছিলেন? এখনো চলমান আছে? টোটাল কতদিন খাইছেন এটা? 8 দিন হয়েছে না? 8 দিন হয়েছে, ঠিক আছে। 8 দিন হিটার শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা খান। এটা আসলে কি লিখছে না আমি বলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আপনি খেতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে এইটা কি লিখছে এটা হ্যাঁ, এটা ঠিক আছে।
এটা ঠিক আছে, এটা তো আসলে এটা তো আপনার হচ্ছে এটা হলো ব্যথা নাশক, বুঝতে পারছেন? আপনার মনে ব্যথা হয় কিন্তু ব্যথার জন্য এটা দিয়েছে, হ্যাঁ? এটা হলো শুকানোর জন্য, কিন্তু এটা আসলে কি লিখছে বলতে পারবেন, হ্যাঁ? এই আর কি। এটা যদি তিনি দিতেন, হয়তোবা তিনি হয়তোবা আপনার লেখাটা খুব সুন্দরভাবে লিখতেন, বুঝতে পারছেন? কোথায় আপনার বাসা কোথায়? নাম কি? চিনি, আপনাদের জায়গা চিনি আমি, বলেন। হ্যাঁ হ্যাঁ। ও ওই যে আপনার যে খায়ের দোকান আছে, ওই যে কি বলে যেন, ওদিকে। বুঝতে পারছি, বুঝছি বুঝছি, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি এটা খেতে থাকেন, হ্যাঁ? করাতে লেগে গেছে। টিটি টিটি আসবে আসলো, আর দেওয়া হয় না, 1.5 মাস থেকে আর লাগবে না, বুঝতে পারছেন? আপনি খান, এই যে যেটা দিছে এটা খান। তবে এটা আমি আসলে জানি না, যেমন আমি কালকেও আপনি যখন আসলেন আমি একই কথা বলছি যে আমি জানি না আসলে এটা তিনি কি লিখছেন, একমাত্র যিনি লিখছেন তিনি বলতে পারবেন তিনি কি লিখতে চাইছেন, হ্যাঁ? এই আর কি। ঠিক আছে, এটা খেতে থাকেন, হ্যাঁ? আর ওই যে নিয়ম মাফিক আপনি ড্রেসিংটা করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই নিয়মিত ড্রেসিংটা করুন। হ্যাঁ, না না, খিদে দেখলে আপনার হচ্ছে ময়লা যেতে পারে, হ্যাঁ? ময়লা গেলে আপনার ইনফেকশন আরো বেড়ে যাবে। জি, মানে ওটিতে আছে, একটু বসেন, হ্যাঁ?
মিডলিটন। ডাইমিরল। আর 80।
Gliclazide, Glipizide, Gliclazide. ফরিদপুর স্যার, ফরিদপুর আম্বরখানা, আম্বরখানা ফরিদপুর স্যার। না স্যার, পাংশা না স্যার, পাংশা তো স্যার রাজবাড়ির ভিতরে পড়ছে স্যার। জি স্যার। স্যার শিলাইদহ হতে তো স্যার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর।
স্যার র্যাপিড অ্যাক্টিং আরেকটা স্যার শর্ট অ্যাক্টিং স্যার র্যাপিড আর শর্ট একই তো স্যার জি স্যার সেটাও বলাস স্যার অ্যাসপার্ট Yes. Fiest. Hola.